স্বাগতম ক্রিক ফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্ট। আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-20তে বাংলাদেশ 6 উইকেটের জয় পেয়েছে। এই ম্যাচটার ফলে কিন্তু বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে গেছে। এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বোলিং পারফরমেন্সটা কীরকম ছিল, কোন ক্রিকেটার কীরকম খেলেছেন, এগুলো নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ। বাংলাদেশ আজকে যেই রকম একটা ব্যাটিং দেখিয়েছে, স্পেশালি তাহিদ হৃদয় দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন, পাশাপাশি পারভেজ হোসেন ইমনের কথা বলতে পারেন, শামীম হোসেন পাটোয়ারি, সব মিলে আসলে ম্যাচটা কীরকম দেখলেন? ম্যাচ কেমন দেখলেন তার আগে আমার কাছে মনে হয় যে আমি যদি ম্যাচ পরবর্তী সময় একটু সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ করি এবং দেখছিলাম যে আসলে মানুষের রিয়াকশনটা কেমন। কারণ আপনি যদি লাস্ট কয়েকটা মাস ধরে দেখেন, বিশেষ করে 4-5 মাস ধরেই কিন্তু বাংলাদেশের ক্রিকেট নিয়ে মানুষের একটা নেতিবাচক মনোভাব তৈরি হয়েছে। আপনি ফেসবুকে ঢুকলে এখন দেখবেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক নেগেটিভ কথাবার্তা হয়। তবে আজকে সবচেয়ে ভালো লেগেছে যে ফেসবুকে ঢোকার পর মনে হলো যে না, মানুষ আসলে এই ধরনের ক্রিকেটটাই দেখতে চায়, এরকমই বাংলাদেশকে পারফর্ম করতে দেখতে চায়। তখন আসলে আপনার ফেসবুকে ঢোকার পর যখন আপনি ওই ধরনের রিয়াকশনটা মানুষের দেখবেন, এজ এ যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ক্রিকেট নিয়ে লেখালেখি করে, কথা বলে বা প্রশংসা করে, সমালোচনা করে, ট্রোল করে, তারা যখন আপনাকে পজিটিভ রিভিউ দিবে তখন আপনার বুঝতে বাকি থাকার কথা না যে বাংলাদেশ প্রথম টি-20 ঠিক কী ধরনের ক্রিকেট খেলেছে বা কতটা ভালো ক্রিকেট খেলেছে। কারণ আপনি ব্যাটিংয়ে যদি চিন্তা করেন যে এই সাম্প্রতিক সময়ে টি-20 ক্রিকেটটা যতটা এগিয়েছে, বাংলাদেশ কিন্তু ওইভাবে ঠিকঠাক এগোতে পারেন। আপনি যদি ভারতের কথা ধরতে পারেন, আপনি পাশাপাশি আইপিএলটা একটু অন্যরকম, কারণ আইপিএল উইকেটগুলো একটু আলাদা, মানে অনেক বেশি ফ্ল্যাট। ইন্টারন্যাশনাল ক্রিকেট আসলে আমরা এক ধরনের উইকেট থাকে না। আপনি গত বিশ্বকাপে দেখবেন ভারতের উইকেটগুলোই, মানে ভারত যে ম্যাচগুলো খেলেছে সেই ম্যাচগুলোতে নর্মালি এই ধরনের উইকেট ছিল। আর বাকি ম্যাচগুলো কিন্তু সবই ওই যে 180, 90, 210, 20 একটা এই টাইমে একটা জায়গাতে উইকেটটা ছিল। সো এই ধরনের ম্যাচ খেলার জন্য, এই সময় টি-20 খেলার জন্য বাংলাদেশ মনে হচ্ছিল যে না, বাংলাদেশ হয়তো এই ধরনের বা আধুনিক মডার্ন টি-20 ক্রিকেট যেটাকে আমরা বলি, সেটা হয়তো এখনও খেলার জন্য প্রস্তুত না। তবে আজকে যে উইকেটটা ছিল সেখানে বাংলাদেশ যে ধরনের ব্যাটিংটা করেছে, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ওই যে 2028 বিশ্বকাপে অস্ট্রেলিয়াতে গিয়ে খেলতে হবে, সেখানে যে একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট থাকবে, একটু পেসি উইকেট থাকবে, 180, 90, 200 রান করতে হবে, চেস করতে হবে। ওই ব্যাপারটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ডে ছিল এবং উইকেটটা বেশ ভালো ছিল। আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে দুর্দান্ত ক্রিকেট খেলেছে। মানে 182 রান, এটা মানে টি-20 ক্রিকেটে এই রান ডিফেন্ড করাও মানে একটা ভালো বোলিং লাইন আপের মানে খুব একটা তাদের জন্য টাফ একটা ব্যাপার না। বাংলাদেশের ব্যাটারদেরই কৃতিত্ব দিতে হবে। আসলে বাংলাদেশ সচরাচর 180-90 রান হলে বাংলাদেশে ব্যাটিংটা একটা কলাপস হয়। বাংলাদেশ টেনে টুনে হয়তো বা 150 পার করে চেস করতে পারে না। এই জায়গায় কি ইম্প্যাক্টটা হলো যে বাংলাদেশ আসলে 182 একদম হেসে গেলে 2 ওভার আগেই আসলে চেস করতে পারলো? এটা কি তাহিদ হৃদয়ের ব্যাটিং নাকি ওভারঅল বাংলাদেশের ওই ব্যাটিংয়ের চিত্রটার কারণেই না, পেরেছে? বাংলাদেশের একটা মনোভাব, ওই যেটা বললাম যে বিশ্বকাপ যদি একটা প্ল্যান আছে, আপনি নর্মালি দেখবেন বাংলাদেশের লাস্ট যে টি-20 সিরিজগুলো বাংলাদেশ খেলেছে দেশের মাটিতে, আপনি আয়ারল্যান্ডের কথা বলতে পারেন, ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে পারেন, বা অন্যান্য যে সিরিজগুলো ছিল, সেটা যদিও ভারত বিশ্বকাপ প্ল্যান করে একটা প্রস্তুতির ব্যাপার ছিল, সেইগুলোতে কিন্তু 160, 145, 170 এই রেঞ্জে একটা উইকেট ছিল এবং অনেক সময় দেখা যাচ্ছে ব্যাটিং করা অনেক কষ্ট, ব্যাটসম্যানরাই স্ট্রাগল করছে, শুধু বাংলাদেশের না। আপনি যদি প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দেখেন, তারাও স্ট্রাগল করছে। কিন্তু আজকে আপনি শুরু থেকে দেখেন, নিউজিল্যান্ড কিন্তু প্রথম থেকে খুব ভালো ব্যাটিং করছিল। তো ওই রবিনসন আউট হয়ে যাওয়ার পর কিন্তু ক্লার্ক এবং ক্লেভার যেভাবে ব্যাটিংটা করেছেন এবং প্রায় মোটামুটি 70-80 রানে একটা জুটি করেছিল, তার ব্যাটিংটা খুব স্বাচ্ছন্দ্য ছিল। পরবর্তী সময় নিক কেলি এসে যখন ব্যাটিং করলেন, তখনও তিনি খুব মানে স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছিলেন। তখন থেকে মনে হচ্ছিল যে উইকেটটা বেশ ভালো। আপনি যদি শরীফুলের বোলিং দেখেন, আপনি রিপন মন্ডলের বোলিং দেখেন বা তানজিম সাকিবের, মনে হচ্ছিল যে তারা যে ধরনের থ্রেট বাংলাদেশের মাটিতে ক্রিয়েট করতে পারেন, সেটা কিন্তু আজকে এইভাবে ক্রিয়েট করতে পারেন। তবে তাদের ব্যাটাররা কিন্তু সবাই খুব পরিচিত, তারা সুভাষ ম্যাচ খেলে কিন্তু এসেছেন। গতকালকে প্রেস কনফারেন্সে আমরা দেখছিলাম যে এই টম লাথাম বলছিলেন যে তাদের ব্যাটসম্যানরা ঘরোয়া ক্রিকেটে খুবই অভিজ্ঞ, তারা হয়তো ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি, তবে তাদের সেই ক্যাপাবিলিটি আছে। এই দলটাতেও যারা খেলছেন তারা কিন্তু নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন। সো তাদেরকে ছোট করে দেখার আসলে কিছু ছিল না বাংলাদেশ, অবশ্যই সুযোগ ছিল না। কারণ আপনি যদি এই স্কোয়াডটা দেখেন, এই স্কোয়াডটা আপনি সুপার স্ম্যাশে দেখবেন বা আপনি নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে তাদের পারফরমেন্স খুব ভালো বলতে হবে আপনাকে। আপনি যদি লাস্ট যে সাউথ আফ্রিকার সঙ্গে তাদের সিরিজটা ছিল, সেখানেও কিন্তু যে ক্লেভারের কথা বলেন, ক্লার্কের কথা বলেন কিংবা রবিনসনের কথা বলেন, তারা সবাই কিন্তু সেখানে ক্রফটের কথা বলবেন, তারা সবাই কিন্তু সেখানে খেলেছেন। তার মানে ওই 5টা ম্যাচ খেলার একটা অভিজ্ঞতা আছে। সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার অভিজ্ঞতা, যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে ওই দলটা ওটাও একটা দ্বিতীয় সারির দল ছিল, তারপরে মনে হয় যে ইন্টারন্যাশনাল ক্রিকেট একটা ব্যাপার ছিল। আর আপনি তখন যে জিনিসটা বলছিলেন যে ব্যাটিংয়ের মানে ওই পরিবর্তনটা কীভাবে ব্যাটিংটা, তো ওই উইকেটটা যখন ভালো হয় তখন কিন্তু একটা কনফিডেন্স থাকে ব্যাটসম্যানদের। অ্যাজ এ ব্যাটসম্যান যখন আপনি দেখবেন ভালো উইকেট, বল ব্যাটে আসছে, আপনি শর্টস খেললে আপনি রান পাচ্ছেন, তখন তাদের ভিতরে একটা কনফিডেন্স গ্রো করে। কিন্তু বাংলাদেশের প্রথম যদি ব্যাটিংটা একটু দেখেন, সাইফ হাসান কিংবা তানজিদ হাসান তামিম খুবই ধরে ধরে খেলছিলেন, একটু দেখে শুনে খেলছিলেন। আমার কাছে মনে হচ্ছিল যে 180 রান চেস করতে গেলে, 185 রান চেস করতে গেলে আপনাকে অবশ্যই 6 ওভারে 70, 75
কিংবা অন্ততপক্ষে 60-65 রান করতে হবে, সেটা কিন্তু বাংলাদেশ শুরুতে করতে পারে এবং ওইটা কিন্তু প্রেশার ক্রিয়েট করছে। আপনি তানজিদ তামিমের কথা বলতে পারেন, তিনি কিন্তু একটু শেকি মনে হচ্ছিল, খুব অস্বস্তি বোধ করছিলেন, একদমই আসলে ব্যাটে বলার মিডলিং করতে পারছিলেন না। আপনি যদি সাইফের কথা বলেন, তিনি একটু প্রেশারে যখন পড়লেন তখন তিনি বড় শট খেলতে গিয়ে আউট হয়ে গেলেন। সো ওই প্রেশারটা কিন্তু রিলিজ করার চেষ্টা করেছিলেন লিটন দাস। আপনি যখন খেয়াল করা যায় 3 নম্বরে যখন তিনি ব্যাটিং নামলেন, একদম প্রথম বল বা সেকেন্ড বল থেকে তিনি কিন্তু অ্যাটাকিং মুডে চলে গেলেন এবং তাড়াহুড়ো করতে গিয়ে কিন্তু তিনি শেষ পর্যন্ত পরে আউট হয়ে গেলেন। মতো একটা ছক্কা মেরেছেন, 2টো 4 মেরেছেন, 21 রান করেছেন 15 বলে। এরপরে যখন 10 ওভারের খেলা, আপনি যদি খেয়াল করেন 10 ওভার পরে কিন্তু বাংলাদেশের খেলাটা চেঞ্জ হয়ে গেছে। যখন আপনাকে ওভার প্রতি 10 রান করতে হবে, 10 ওভার খুব সম্ভবত বাংলাদেশ 77 বা 78 রান ছিল, তারপর আপনার তখন 105 থেকে 6 রান করতে হবে। ওই সময় এসে তাহিদ হৃদয় যদি দেখেন, প্রথম কয়েকটা বল কিন্তু তিনি বেশ ভালো শটস খেলেছেন, তারপর তিনি একটু ব্রেক নিয়েছেন। তার ওই সময়টাতে আবার ইমন আসলে 200 স্ট্রাইক রেটে 14 বলে 28 রান ইনিংস খেলেন। একদম ওই জায়গাতে যে ধরনের আমার ব্যাটিংটা প্রয়োজন ছিল সেটাই করেছেন এবং পরবর্তী সময়ে হৃদয় সেটাকে আরো বেশি অ্যাক্সিলারেট করার চেষ্টা করেছেন। তবে একদম শেষ দিকে শামীম হোসেন পাটোয়ারি যে ইনিংসটা খেলেন, আমার মনে হয় যে শামীম হোসেন পাটোয়ারির এখন পর্যন্ত তার ক্যারিয়ারের একটা বেস্ট ইনিংস, মানে একদম সলিড একটা ইনিংস আসলে আমি দেখি না। আমি শামীম হোসেন পাটোয়ারিকে রেড করি যে বাংলাদেশের টি-20 ঘরানার ব্যাটার তো খুব একটা আসেননি, সেক্ষেত্রে আমার মনে হয় যে শামীম হোসেন পাটোয়ারি এই টিমটার অন্তত একমাত্র স্পেশালিস্ট টি-20 ঘরানার ব্যাটসম্যান। শুধু এই ইনিংসটার কারণে বলছি না, ওভারঅলি বলছি আসলে তার ক্যাপেবিলিটি সব কিছু মিলিয়ে। তবে আজকে যে ইনিংসটা ক্যারি করলেন, যেভাবে শটগুলো খেলেন, 2টা শট নিশ্চয়ই মানে বারবার দেখার মতো, বারবার একটা মানে আপার কাট করতে গিয়ে উপর দিয়ে চলে গেল, হ্যাঁ উপর দিয়ে চলে গেল, স্কুপ করলেন, আর একটা হচ্ছে ফ্লিক করলেন, যেটা লেগ সাইড মানে ডিপ মিড উইকেট বা ডিপ স্কয়ার লাগে, যেটা কথা বলি। আমি একটু একটা মনে করে দিই যে আপনার যদি মনে থাকে 2024-এ যখন আমরা ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করলাম, ওই সিরিজেও একটা বা 2টা ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করেছিলেন শামীম হোসেন পাটোয়ারি, জাস্ট এই টাইপের। আপনার যখন একজন 6 নম্বর বা 7 নম্বর ব্যাটসম্যানের আপনি রিলাই করবেন, আপনাকে যখন 7 নম্বরে ব্যাটিং করতে আসবেন, তখন আপনার মাথায় থাকতে হবে যে আমি 10 বল খেলবো, 30 রান করবো। আপনি জাস্ট এই ধরনের ইনিংসগুলো দেখতে পাবেন। আপনি বাইরের দেশে তাকান, আপনি হার্দিক পান্ডিয়ার কথা বলতে পারেন, আপনি অস্ট্রেলিয়া যখন আপনি যাবেন টিম ডেভিডের কথা বলতে পারেন, আপনি এরকম যারা বাইরের দেশগুলোতে আসে তারা ওই স্পেশালিস্ট একটা ব্যাটসম্যান রাখে, যারা 6-7 যখন খেলবেন, 10 বল খেলবেন, 30 রান করবেন, 20 বল খেলবেন, 50 রান করবেন। এবং আজকে আপনি যদি শামীম হোসেন পাটোয়ারি দেখেন, তিনি যে ধরনের ইনিংসটা খেলেছেন, একদম ওই সলিড ওই ধরনের ইনিংস, এবং ফিনিশার হিসেবে আপনাকে এই ধরনের ইনিংসটাই খেলতে হবে এবং এইটা থেকে কন্টিনিউ করতে হবে। বল দেখার কোনো সুযোগ, মানে বল দেখার আসলে কোনো সুযোগ নেই। এখন সমস্যা যেটা হয় যে বাংলাদেশের ক্ষেত্রে, আমরা যে এখন প্রশংসা করছি, বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে মূল সমস্যা যেটা হচ্ছে যে আমরা ধারাবাহিক ব্যাটিং করতে পারি না। আজকে ধরুন আপনি হৃদয় কিংবা পারভেজ হোসেন ইমন কিংবা শামীম হোসেন পাটোয়ারি যে ধরনের ব্যাটিংটা করেছে, এটা যদি আমরা 10 ম্যাচের ভিতরে 7 ম্যাচে করতে পারি বা অন্তত 6টা ম্যাচে করতে পারি, বাংলাদেশের ক্রিকেট কিন্তু আলটিমেটলি একটা বড় ধরনের চেঞ্জ দেখতে পাবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা 10 ম্যাচে হয়তো 2টা ম্যাচ ভালো খেলি, 3টা ম্যাচ ভালো খেলি। তো ব্যাটসম্যানদের মেন্টালি ওই প্রিপারেশন নিতে হবে। স্কিল, সবারই স্কিল আছে, আপনি স্কিল না থাকলে তো আপনি আসলে এইভাবে এই ধরনের শট খেলতে পারতেন না, ন্যাশনাল টিমে খেলতে পারতেন না, এই ধরনের শটসগুলোও খেলতে পারতেন না, এত দ্রুত রানও ধরতে পারতেন না। এখন যেটা বাংলাদেশে করতে হবে, এই ব্যাটসম্যানদেরই মেন্টালি বলেন, স্কিল ওয়াইজ বলেন, সব কিছু থেকে ওই প্রিপারেশন নিতে হবে যে আমরা এখন এমন একটা সময় টি-20 ক্রিকেট খেলছি, এমন একটা সময় ক্রিকেট খেলছি মডার্ন ডে টি-20, সেখানে আপনাকে 190, 180 কিংবা 220, মানে 220, মানে 180 থেকে 220 এইখানে যে কোনো রানকে চেস করতে হবে। এবং এখানে যখন আপনি চেস করতে যাবেন, তখন আপনাকে এই ধরনের ব্যাটিংটা করতে হবে। আপনার যে সব ম্যাচে যে চেজিং হবে এরকমও না, আপনি হয়তো বা 220 চেস করতে গিয়ে অনেক সময় 190 করলেন, 180 করলেন, কিন্তু আপনার মধ্যে ওই ক্যাপাবিলিটি থাকতে হবে যে আমি তো ওই অ্যাপ্রোচটা থাকতে হবে। 5টা ম্যাচ চেস করতে গিয়ে আপনি অন্তত 2টা জিতেন, এরকম একটা বড় ম্যাচ। আপনি তো একদিনে জিতবেন না, যে জিনিসটা হচ্ছে যে আপনাকে অন্তত 2-3 বছরের একটা প্ল্যান লাগবে। আপনি যখন একটা টিম গোছাতে চাইবেন, একটা কালচার ক্রিয়েট করতে চাইবেন, তখন আপনাকে একটা সময় লাগবে। সো এই যে আজকে যে উইকেটে খেলা হলো, যে ধরনের ব্যাটিংটা বাংলাদেশ হলো, এটা যদি ধরেন আপনি ওই 28 বিশ্বকাপ চিন্তা করেন, এইভাবে যদি খেলতে থাকেন, তখন 28 বিশ্বকাপে যাওয়ার পর আপনার ওই 190 রান 200 রান কোনো রানই মনে হবে না। তখন আপনার কাছে মনে হবে ঠিক আছে, এটা তো আমি করে অভ্যস্ত, একটা অভ্যস্ততার একটা ব্যাপার থাকে। আপনি যখন সারা জীবন 140 রানের উইকেটে খেলবেন, যখন 150 রানের উইকেটে খেলবেন, তখন যদি আপনি 100 রান 180 রান কিন্তু অনেক রান, মানে টি-20 ক্রিকেটে 20 রান 30 রান এটা অনেক রান, 10 রানে অনেক সময় অনেক রান। এই জন্যই দেখবেন আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন বিশ্বকাপ খেলতে যাই, আমাদের দেশের উইকেটে আমরা যে ধরনের ব্যাটিং করি, বিশ্বকাপের উইকেটে গিয়ে আমরা কিন্তু ওই ধরনের ব্যাটিং করি। কারণ আপনি হুট করে উইকেটটা চেঞ্জ হয়ে যায়, ভালো উইকেট হয়ে যায়, ভালো উইকেট আপনি ব্যাটিং করা প্র্যাকটিস না থাকলে আপনি আসলে করতে পারবেন না, যত ভালো ব্যাটসম্যানই হন না কেন। তো আমার কাছে মনে হয় যে বাংলা যদি এই ওই প্রিপারেশনটা নিয়ে থাকে, বাংলা এখন
বেশ আজকে ম্যাচটা খুব ভালো একটা ম্যাচ হয়েছে, ব্যাটিংটাও খুব ভালো হয়েছে। আমরা চাইবো যে পরের যে দুটা ম্যাচ আছে বিশেষ করে সেই ম্যাচগুলোতে বাংলাদেশের এই কন্টিনিউটিটা থাকবে আর কি। তবে বাংলাদেশের মানে ফিউচারের কথা চিন্তা করলে আপনি আজকে বাংলাদেশের যে বোলিং লাইন আপটা খেলেছে সেখানে তিনজন কিন্তু সুপারস্টার নেই, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা, তাসকিন আহমেদ। আমরা প্রায় দ্বিতীয় সারির একটা বোলিং অ্যাটাক নিয়ে খেললাম। এই বোলিং অ্যাটাকের সামনে 190 রান হবে এটা কিন্তু খুবই স্বাভাবিকভাবেই ধরে নিয়েছিলাম। তো বোলার আসলে কীরকম পারফর্ম করলেন? লিড পারফর্মার আপনি ধরতে পারেন রিশাদ হোসেন দারুণ বোলিং করেছেন, পাশাপাশি শরীফুল ইসলামেরও ভালো করা উচিত ছিল, তিনি হয়তো মেলে ধরতে পারেননি। তো রিপন মন্ডলের দিকে আলাদা একটা চোখ ছিল তার পারফরমেন্সটাকে। না, আপনি যখন এই ধরেন ভালো উইকেটে খেলবেন, একটু গ্রাসি উইকেটে খেলবেন, তখন আপনি গ্রাসি ঠিক ছিল না, পুরোপুরি গ্রাসি বলা যাবে না, সেখানে ব্যাটসম্যানদের জন্য বড় অ্যাডভান্টেজ ছিল। যখন আপনি এই ধরনের উইকেটে খেলবেন তখন আপনাদের বোলারদের অনেক পিন পয়েন্ট বল করতে হবে। আপনি বোলারদের কাছে সবার কাছে আপনি আসলে এরকম প্রত্যাশা করতে পারবেন না 4 ওভার বল করে 20 রান দেবে, 4টা উইকেট দেবে, 5টা উইকেট দেবে, এটা হবে না। আপনি ভালো উইকেটে খেলতে গেলে আপনাকে একটা দিকে স্যাক্রিফাইস করতে হবে। আপনি ব্যাটসম্যানদের ভালো করাতে চাইলে আপনাকে বোলারদের উপর একটু প্রেশার রাখতে হবে, সেটা তো স্বাভাবিক। কিন্তু শরীফুলের কথা বলেন, তানজিম হাসান সাকিবের কথা বলেন, আমি বাংলাদেশে এই তাদেরকে দ্বিতীয় সারি বোলার বলবো না, কারণ তারা একদম ন্যাশনাল সেটআপের একদম মেন ক্যাটাগরি। তবে হ্যাঁ, মুস্তাফিজ এবং নাহিদ রানা কিংবা তাসকিন না থাকে তো অবশ্যই একটা শক্তি তো কম ছিল। আমি কাউকেই বলবো না যে তারা খুব খারাপ বোলিং করেছেন। তানজিমের কথা বলেন কিংবা হচ্ছে শরীফুলের কথা বলেন, আর রিপুল মন্ডলের যে কথা বলেন স্বাভাবিকভাবে নজর ছিল বেশ কিছুদিন ধরে, কয়েকটা মাস ধরে আপনি যদি চিন্তা করেন। আবার সিনিয়র টিমের হয়ে প্রথমবারের মতো প্রথম ম্যাচ খেললেন এবং তিনি ঘরোয়া ক্রিকেটে ভালো করছিলেন। লাস্ট যদি আমরা রাইজিং স্টার্স এশিয়া কাপটা দেখি সেখানে তিনি টপ উইকেট টেকার ছিলেন, 11টা বা 12টা উইকেট নিয়েছিলেন। লাস্ট বিসিএলও তিনি ভালো করেছেন, বিপিএল তিনি বেশ নজর করেছেন। তো তিনি জাতীয় দলে খেলবেন এটা মানে একদম অবধারিতই ছিল। কিন্তু তিনি এসে প্রথম ম্যাচে হয়তো ওই প্রত্যাশিত যেটা আমরা বিপিএলে বা ঘরোয়া ক্রিকেটে দেখেছি সেটা হয়তো করতে পারেনি। কিন্তু আমার কাছে মনে হয় তাকে নিয়ে আসলে এখনই কথা বলার কোনো ওয়ে নাই, কারণ একটা ইয়াং ক্রিকেটার যখন আপনি জাতীয় দলের হয় ডেবিউ হয় বা জাতীয় দলের প্রথম সময় দিতে ম্যাচ খেলে তখন হ্যাঁ, কারণ আপনি যদি গতকাল তাসকিনের কথাটা শুনেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটার বিপিএল বা ঘরোয়া ক্রিকেটের মধ্যে একটা বড় ফারাক রয়ে গেছে। সো আপনি যদি এখন রিপনের সমালোচনা করতে চান তাহলে আপনাকে নিউজিল্যান্ডের যে ক্রিকেটার আছেন সবাইকে সমালোচনা করতে হবে। আসলে এইভাবে তো আসলে ক্রিকেটার গড়ে উঠবে না। আপনাকে একটা ক্রিকেটার এক ম্যাচে ভালো করবেন না, পরের ম্যাচে দেখবেন রিপন হয়তো 20 রান দিয়ে 3টা উইকেট নিয়ে ফেলেছে। এইভাবেই আসলে ক্রিকেটটা হয়, প্রত্যেকটা ক্রিকেটার ভালো খেলবে না। তো আমার কাছে মনে হয় যে তাকে এখনই জাজ করার মতো কিছু হয়নি। আর 4টা-5টা ম্যাচ খেলুক, 10টা ম্যাচ খেলুক, একটু মানিয়ে নিক, ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে তার একটু বন্ডিংটা হোক, তারপরে হয়তো আমরা আসলে তিনি কেমন করলেন, কেমন করা উচিত ছিল, কি হতে পারতো সে ব্যাপারে আসলে আলোচনা করা যেতে পারে। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, ক্রিক ফ্রেন্ডসের সঙ্গে থাকুন।